হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ট্যাক্সেশন 1 ফোর্থ সেমিস্টারের। তার একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই চ্যাপ্টারের আমরা 4 থেকে 5টা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এই প্রত্যেকটা ভিডিওই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিকমের সেমিস্টার এন্ড এক্সামিনেশন হবে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ারও এরকম আমরা কিছু ভিডিও সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখান থেকে কিন্তু লাস্ট ইয়ার 60% মতো কমন এসেছিল। দ্যাট মিনস আউট অফ 80 আমরা 60 মার্কসের কিন্তু কমন কোশ্চেন আমাদের সাজেশনের থ্রুতে তোমাদের কিন্তু শেয়ার করতে পেরেছিলাম। তো এবারও আমাদের সেটাই চেষ্টা থাকবে যে তোমাদের সঙ্গে তোমাদেরকে কিছু শিখিয়ে এক্সাম হলে পাঠানো। তো এখানে যে প্রবলেমটা আমরা নিয়েছি এবার আমরা ডাইরেক্টলি আমাদের প্রবলেমে চলে আসছি। তো যে প্রবলেমটা আমরা নিয়েছি সেই প্রবলেমটা এবার ডিসকাস করে তার সলিউশনটা কিভাবে করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। তো ফার্স্ট, Mr. A own 3 houses. All such houses are used by him for own residence. The particular in respect of such houses for the year ended 31st March 2024 are given below. তো এখানে মিস্টার এর কাছে টোটাল 3টে বাড়ি আছে, হাউস 1, হাউস 2 অ্যান্ড হাউস 3। তো সেই রিলেটেড ইনফরমেশন আমাদের টেবিলে বলে দিয়েছে। নেক্সট যেটা বলেছে, ফার্দার ইনফরমেশন যেটা আমাদের সঙ্গে শেয়ার করছে সেটা হচ্ছে ক্যাপিটাল ইজ বরোড ফর কনস্ট্রাকশন অফ হাউস 1 অ্যান্ড হাউস 2 বিফোর 1st এপ্রিল 1999। তো হাউস 1 অ্যান্ড হাউস 2 কনস্ট্রাকশনের জন্য লোন নেওয়া হয়েছিল, সেই লোনটা নেওয়া হয়েছিল 1st এপ্রিল 1999 এর আগে। তো এই যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের জন্য। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটাল ইজ বরোড ফর কনস্ট্রাকশন অফ হাউস 3। তো হাউস 3 যে বাড়িটা রয়েছে সেই 3 নম্বর বাড়িটা কনস্ট্রাকশনের জন্য কি করা হয়েছিল, লোন নেওয়া হয়েছিল অন May 12, 2006। কনস্ট্রাকশন ইজ কমপ্লিটেড অন 26 December 2009। তো 2009 এর মধ্যে সেই কনস্ট্রাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নেক্সট কি বলেছে, মিস্টার এ অপ্ট ফর হাউস 1, হাউস 3 অ্যাজ সেলফ অকুপাইড। তো এখানে হাউস 1 অ্যান্ড হাউস 3 কে আমাদের সেলফ অকুপাইড হিসেবে শো করতে হবে ফর দ্য পারপাস অফ কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো হাউস 1, হাউস 3 কে এখানে সেলফ অকুপাইড হিসেবে মিস্টার এ ডিক্লেয়ার করেছেন। নেক্সট যেটা আমাদের বলছে সেটা হচ্ছে কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25. Assume that he has exercised option for normal scheme of taxation, that is section 115 BAC is not applicable. 115 BAC হচ্ছে নিউ ট্যাক্স রেজিম। তো এখানে তিনি নিউ ট্যাক্স রেজিমে মিস্টার এ নিউ ট্যাক্স রেজিমে কিন্তু যাচ্ছে না, ওল্ড ট্যাক্স রেজিমে তিনি হাউস প্রপার্টির ক্যালকুলেশন করতে বলছেন। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করব, তো সবার ফার্স্ট যেটা আমাদেরকে ফার্স্ট দেখে নিতে হবে এখানে মিস্টার এর কাছে কটা বাড়ি আছে। মিস্টার এর কাছে টোটাল 3টে বাড়ি আছে এবং 3টে বাড়ি ওন রেসিডেন্সের জন্য তিনি ইউজ করছেন। বাট এখানে ইনকাম ট্যাক্স ল 1961 কি বলছে সেটাও জানা খুব প্রয়োজন। ইনকাম ট্যাক্স ল 1961 বলছে কোনো অ্যাসেসির কাছে মোর দ্যান যদি 2টো বাড়ি থাকে সেক্ষেত্রে ফার্স্ট 2টো বাড়ি তার চয়েসে তিনি সেলফ অকুপাইড ডিক্লেয়ার করতে পারেন। বাট 2টোর বেশি যে কটা বাড়ি থাকবে, যেমন এখানে মিস্টার এর কাছে 3টে আছে, তার মানে তিনি 2টো বাড়িকে ম্যাক্সিমাম কি করতে পারবেন, সেলফ অকুপাইড হিসেবে শো করতে পারবেন। 2টোর বেশি যে বাড়ি রয়েছে সেক্ষেত্রে সেই বাড়িটা বা বাড়িগুলোকে হাউস প্রপার্টিগুলোকে তাকে লেট আউট হিসাবে দেখাতে হবে। সেটা যে লেট আউটটা দেখাবো সেটা হচ্ছে ডিম টু বি লেট আউট। দ্যাট মিনস ধরে নেওয়া হচ্ছে 2টোর বেশি যে বাড়িগুলো রয়েছে সেগুলোর উপর ধরে নেওয়া হচ্ছে সেগুলো ভাড়া দেওয়া আছে এবং সেইগুলোকে সেই হিসাবেই ক্যালকুলেশন লেট আউট প্রপার্টি যেরকমভাবে ক্যালকুলেশন করে সেই হিসাবেই ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমাদের ক্যালকুলেশনের ইজির জন্য কোশ্চেন পেপারেই আমাদের ডাইরেক্টলি বলে দিয়েছিল মিস্টার এ
হাউস 1 অ্যান্ড হাউস 3 কে কি করেছে না সেলফ অকুপাইড হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। তো এখানে আমাদের কিন্তু এক্সট্রা করে খাটতে হলো না। যদি এখানে বলে দেওয়া না থাকতো যে হাউস 1 হাউস 3 সেলফ অকুপাইড, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো, তিনটে বাড়িকেই আমরা কি করতাম লেট আউট হিসাবে ধরে নিতাম। তিনটে বাড়িকেই কি করতাম লেট আউট হিসাবে ধরে তার কি করতাম না প্রত্যেকটা হাউসের ইনকাম ফ্রম হাউস বের করতে হতো। এবং এখানে তিনটে বাড়ি আছে, এই তিনটে বাড়িরই কি করতে হতো হাউসের ইনকাম বার করতে হতো। সেক্ষেত্রে ধরো ফার্স্ট হাউস 1 হাউস 2 অ্যান্ড হাউস 3, হাউস 1-এ সাপোজ 100 টাকা ইনকাম বেরোতো, হাউস 2-তে 150 অ্যান্ড হাউস 3-তে 200 ইনকাম বেরিয়েছে। যদি এরকম হতো সেক্ষেত্রে কি করতাম না যেখানে সবচেয়ে বেশি ইনকাম আসছে দ্যাট ইজ 2 অ্যান্ড 3, এই 2-3-কে আমরা কি করতাম সেলফ অকুপাইড হিসাবে ধরে নিতাম এবং হাউস 1-কে তখন ধরা হতো লেট আউট। হাউস 1-কে তখন ধরা হতো লেট আউট। দ্যাট মিনস যে বাড়িগুলোতে, এখানে তিনটে বাড়ি, যে তিনটে বাড়ির ইনকাম ফ্রম হাউস সবচেয়ে বেশি আসবে সেগুলোকে সেলফ অকুপাইড হিসাবে কনসিডার করা, অ্যান্ড যে বাড়ির ইনকাম সবচেয়ে কম আসবে সেটাকে লেট আউট, ডিম টু বি লেট আউট হিসাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এসএসসি যে রয়েছে তার ট্যাক্সেবল ইনকামটা সবচেয়ে কম হবে। এখানে যদি আমরা 150 সেকেন্ড বাড়িটাকে যদি ডিম টু বি লেট আউট ধরতাম, সেক্ষেত্রে সেকেন্ড বাড়ির ওপর তাকে 150 রুপিসের ওপর তার ট্যাক্স চলে আসতো। আমরা কি করব, এসএসসির ট্যাক্স কমানোর জন্য যেখানে ইনকাম কম আসবে সেটাকে শো করব। এটা কিন্তু ইনকাম ট্যাক্সে বলা আছে যে এসএসসি তার ইচ্ছা মতো যে কোনো একটা বাড়িকে বা বাড়িগুলোকে কি লেট আউট হিসাবে ধরতে পারেন। তার যেটা পছন্দ সেইটাকেই তিনি লেট আউট হিসাবে দেখাবেন, ডিম টু বি লেট আউট হিসাবে দেখাবেন। বাট এই ক্যালকুলেশন আমাদের করতে হচ্ছে না, কারণ অলরেডি আমাদের এক্সামে কোশ্চেন পেপারে সেটা বলে দিয়েছিল যে হাউস 1 অ্যান্ড হাউস 3 আমাদের সেলফ অকুপাইড হবে। দ্যাট মিনস হাউস 2 যেটা রয়েছে, হাউস 2-কে আমাদের ধরে নিতে হবে সেইটা হচ্ছে ডিম টু বি লেট আউট। তো এবারে ক্যালকুলেশন ফেজে চলে আসি, কিভাবে এই ক্যালকুলেশনটা করব। তো সবার ফার্স্ট আমরা হাউস 1-এর ক্যালকুলেশন করব। হাউস 1 আমাদের সেলফ অকুপাইড হাউস। তো ফার্স্ট আমরা যেটা করব, ফার্স্ট হেডিং করে নেবে ইনকাম, ইনকাম ফ্রম হাউস 1, ইনকাম ফ্রম হাউস 1। তার আগে তোমরা যেটা করবে পার্টিকুলার্সে দুটো অ্যামাউন্ট কলাম করে নেবে, তার হেডিংটা করতে হবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। এই পুরো লেখাটা কিন্তু লিখবে, কারণ ট্যাক্স ক্যালকুলেশনের সময় কিসের ক্যালকুলেশন করছো সেটা মেনশন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কস কিন্তু কেটে নেয় এক্সাম হলে। তো ফার্স্ট হাউস 1, তো হাউস 1 হচ্ছে আমাদের সেলফ অকুপাইড হাউস। তো ফার্স্ট এর ক্যালকুলেশন শুরু হয় কোথা থেকে, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। তো নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে নীল। এখান থেকে শুধুমাত্র মাইনাস করতে হয়, লেস করতে হয় যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা শুধুমাত্র এখান থেকে মাইনাস হয়। আন্ডার সেকশন 24B এর আন্ডারে ইন্টারেস্ট অন ক্যাপিটাল শুধুমাত্র এখান থেকে বাদ যাবে। তো কতটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাদ যাবে সেটা এখানে আমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তো সবার ফার্স্ট আমরা হাউস 1-এর ডিটেলসটাকে একবার দেখব। তো হাউস 1-এর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 85,700। কত দেওয়া আছে, 85,700। এখানে আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টে বলেছিল ক্যাপিটাল ইজ বরোড ফর কনস্ট্রাকশন অফ হাউস 1 অ্যান্ড হাউস 2 বিফোর 1st এপ্রিল 1999। তো এখানে যে
টাকাটা বড় করা হয়েছে সেটা 1 এপ্রিল 1999 আগে বড় করা হয়েছে, যার জন্য ইনকাম ট্যাক্স লতে কিন্তু কিছু সার্টেন প্রভিশনে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এখানে বিফোর 1999 আগে যে লোনটা নেওয়া হয়ে থাকে, ক্যাপিটাল বড় করা হয়ে থাকে, সেই ক্যাপিটালের ওপর ম্যাক্সিমাম যে ইন্টারেস্ট অন লোন ছাড় পাওয়া যায় সেই অ্যামাউন্টটা হচ্ছে ₹30,000। বিফোর 1999 আগে যদি কোনো ধরনের লোন নেওয়া হয়ে থাকে এবং তার উপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি হয় আসে ওই বরোড ফান্ডের ওপর, সেক্ষেত্রে তার উপর ম্যাক্সিমাম ছাড় যেটা আসবে সেটা হচ্ছে ₹30,000। তো এখানে ইন্টারেস্ট অন লোন 85,700 থাকলেও আমরা 24B আন্ডারে যেটা লেস করার সুযোগ পাবো, ডিডাকশন হিসাবে ক্লেম করতে পারবো, সেটা হচ্ছে ₹30,000। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কম হতো তাহলে আমরা কিন্তু কমটাই ক্লেম করতে পারতাম। সাপোজ এখানে 85,000 দেওয়া আছে, ম্যাক্সিমাম আমি ছাড় নিতে পারি 24B আন্ডারে 30,000। তো এখানে 85,000 জায়গায় 25,000 ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল দেওয়া আছে। তো আমি যেটা ডিডাকশন হিসাবে ক্লেম করতে পারতাম সেটা হচ্ছে 25,000। যদি ভ্যালুটা কম থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তাহলে কমটাই ছাড় পাবো, সবসময় লোয়ার যে ভ্যালুটা হবে সেটাই ছাড় পাবে। এখানে অ্যাকচুয়ালটা হচ্ছে 85,700 আর ম্যাক্সিমাম হচ্ছে 30,000, তো এর মধ্যে লোয়ার হচ্ছে 30,000, তাহলে 30,000 তুমি কি করবে? অ্যাজ এ ডিডাকশন ক্লেম করবে। তো এখানে 24B আন্ডারে যেটা আমি ডিডাকশন হিসাবে ক্লেম করব সেটা হচ্ছে ₹30,000। তো মাইনাস করে ডাইরেক্টলি আউটার কলামে ভ্যালুটাকে ফেলে দেবে, সেটা হচ্ছে ₹30,000। এটা নেগেটিভ ফিগার, দ্যাট মিনস এটা যেটা হয়েছে সেটা হচ্ছে লস ফ্রম, এটা হয়েছে আমাদের লস ফ্রম হাউস 1। ঠিক একই রকমভাবে আমরা কি করব, হাউস 3 যেটা রয়েছে, হাউস 3রও ক্যালকুলেশনটা আমরা করে নেব, কারণ হাউস 3 হচ্ছে আমাদের সেলফ অকুপাইড হাউস। ইনকাম ফ্রম হাউস 3, সেলফ অকুপাইড, আমরা মেনশন করে দিচ্ছি। ঠিক এর ক্যালকুলেশনটাও সেম হবে। ফার্স্ট স্টার্টিং হবে নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে নীল, এর থেকে লেস করতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আন্ডার সেকশন 24B। তো হাউস 3, তো এবার হাউস 3 রিলেটেড যে ইনফরমেশন আছে সেটা একবার ভালো করে দেখে নিতে হবে। তো হাউস যে 3টা রয়েছে, হাউস 3 এখানে হচ্ছে সেলফ অকুপাইড। তো হাউস 3 কনস্ট্রাকশন কবে হচ্ছে সেটা একবার দেখে নিতে হবে। তো হাউস 3 কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2006 এর মেতে এবং সেটার কমপ্লিশন হয়েছে ডিসেম্বর 2009-এ। তো এর কমপ্লিশন হয়ে গেছে ডিসেম্বর 2009 এর মধ্যে। তো এই বাড়িটা আফটার 1999 এর পর এর ক্যাপিটালটা বড় করা হয়েছিল। হাউস 3 কনস্ট্রাকশনের জন্য ক্যাপিটালটা যে বড় করা হয়েছে সেটা 2006-এ করা হয়েছে, 1999 এর আফটার করা হয়েছে। তো যদি আফটার বড় করা হয় 1999 এর, সেক্ষেত্রে যে ম্যাক্সিমাম লিমিটটা একটু আগে যেটা আমাদের 30,000 ছিল সেলফ অকুপাইড হাউসের জন্য, সেটা এখন বেড়ে অ্যামাউন্টটা দাঁড়াবে কত? 2 লাখ টাকা ফর এগ্রিগেটেড হাউস। দ্যাট মিনস যতগুলো বাড়ি আছে সেলফ অকুপাইড, সেই সবকটা বাড়ির ম্যাক্সিমাম যে ছাড়টা পাবো সেটা ম্যাক্সিমাম হবে 2 লাখ টাকা ইন্টারেস্ট অন লোন ছাড় পাওয়া যাবে। তো এইখানে 3 নাম্বার বাড়ির জন্য আমাদের যে ম্যাক্সিমাম লিমিট সেটা হয়ে যাবে 2 লাখ টাকা অবধি, এগ্রিগেটেড অ্যামাউন্টটা হয়ে যাবে 2 লাখ টাকা। তো এই এগ্রিগেটেড অ্যামাউন্টটা কি সেটাও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সবার আগে যেটা আমাকে দেখতে হবে, হাউস 3-তে কত টাকা ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল হয়েছে। তো হাউস 3-তে বরোড ক্যাপিটাল যেটা রয়েছে সেটা হচ্ছে 2,23,000, 2,23,000 টাকা।
ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল হচ্ছে 2,23,000 টাকা। তাহলে সেইটার ক্যালকুলেশন এখানে কি করব, তাহলে আমার 2,23,000 আছে, আমি বলছি ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ টাকা, তাহলে আমরাও এখানে কি করব 2 লাখ টাকাই মাইনাস করব না, অ্যাকচুয়ালি সেটা হবে না। তো ইনকাম ট্যাক্স ল কি বলছে, ইনকাম ট্যাক্স ল বলছে এগ্রিগেটেড অ্যামাউন্ট, এগ্রিগেটেড অ্যামাউন্ট মিনস আমার যদি আমাকে দুটো বাড়ি হাউস 1 অ্যান্ড হাউস 3 এই দুটো বাড়িতে ম্যাক্সিমাম যে ছাড়টা আমি নিতে পারবো সেটা হচ্ছে 2 লাখ টাকা। ইনকাম ট্যাক্সের ল বলছে দুটো বাড়ি মিলিয়ে যে ছাড়টা আমি পাবো সেটা হচ্ছে 2 লাখ টাকা, সিঙ্গেল বাড়ি না। ধরো তোমরা ভাবছো যে হাউস 1-এ 2 লাখ টাকা ছাড় পেয়ে যাবো, হাউস 3-তে 2 লাখ টাকা ছাড় পেয়ে যাবো, সেরকম নয়। এই দুটো বাড়ি মিলিয়ে তোমার যে টোটাল যে ডিডাকশনটা ক্লেম হবে সেটা যেন 2 লাখ টাকার বেশি না হয়। যে শুধুমাত্র এই নিয়মটা শুধুমাত্র সেলফ অকুপাইড হাউসের জন্য, এই নিয়মটা বা এই রুলটা হচ্ছে শুধুমাত্র সেলফ অকুপাইড হাউসের জন্য। তো এখানে হাউস 1-এ অলরেডি আমরা 30,000 টাকা কিন্তু ডিডাকশন ক্লেম করে ফেলেছি, আর এখানে হাউস 3-তে তাহলে আমি ম্যাক্সিমাম ডিডাকশন ক্লেম করতে পারবো 1,70,000 টাকা। যেহেতু আমার ম্যাক্সিমাম যে ডিডাকশনটা সেটা 2 লাখ টাকার বেশি হয়ে যাচ্ছে, তার জন্য হাউস 3-তে যে ইন্টারেস্ট অন লোন হয়েছে সেটা হচ্ছে 2,23,000 টাকা। তো আমরা ভাবছিলাম এখানে 2 লাখ টাকা ক্লেম করে নিতে পারবো, বাট সেটা হবে না। ইনকাম ট্যাক্স ল বলে দিয়েছে দুটো যদি সেলফ অকুপাইড হাউস থাকে সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকার বেশি দুটো বাড়ির জন্য ক্লেম করা যাবে না, দুটো মিলিয়ে একসঙ্গে 2 লাখ টাকার বেশি ক্লেম করা যাবে না। অলরেডি যেহেতু আমরা 30,000 ক্লেম করে ফেলেছি এখানে, তার জন্য সেকেন্ড হাউসে আমরা ম্যাক্সিমাম যে ক্লেমটা করতে পারবো সেটা হচ্ছে 1,70,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে আমরা যেটা ক্লেম করার সুযোগ পাবো সেটা হচ্ছে 1,70,000 আমরা মাইনাস করব, দিয়ে আমার যে অ্যামাউন্টটা আসবে সেটাও কিন্তু নেগেটিভ ফিগার আসবে 1,70,000। এটা কিন্তু হাউস 3-তেও লস হয়ে গেল আমাদের। নেক্সট আমাদের যে হাউসটা রয়েছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস 2। এখানে আমরা এটা ধরে নিয়েছি ডিমড টু বি লেট আউট, ডিম টু বি লেট আউট ধরে নেওয়া হচ্ছে এইটা ভাড়া দেওয়া হয়েছে, যদিও এটা ভাড়া দেওয়া হয়নি। যেহেতু ইনকাম ট্যাক্স লতে বলা হয়েছে দুটোর বেশি বাড়ি সেলফ অকুপাইড দেখা যাবে না, সেক্ষেত্রে আমাদের যে অন্য যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা আমাদের কিন্তু ডিম টু বি লেট আউট হিসাবেই দেখাতে হবে। তো এই প্রশ্নে এবারে কি করব না, এবারে নর্মাল যেরকম আমরা ক্যালকুলেশন শিখেছি লেট আউট হাউসের জন্য সেই রকমই ক্যালকুলেশন আমাদের এখানে কিন্তু করতে হবে। তো কিরকম ভাবে, ফার্স্ট আমরা মিউনিসিপ্যাল ভ্যালু যেটা দেওয়া আছে সেই মিউনিসিপ্যাল ভ্যালুর সঙ্গে দ্যাট ইজ 10 লাখ হাউস 2-তে, ফেয়ার রেন্ট হচ্ছে 9 লাখ কম্পেয়ার হবে, তার সঙ্গে যেরকম স্ট্যান্ডার্ড রেন্টের কম্পেয়ার হবে সেই হিসাবে আমাদের কিন্তু করতে হবে। তো সবার প্রথম আমরা লিখছি মিউনিসিপ্যাল ভ্যালু, মিউনিসিপ্যাল ভ্যালু এই অ্যামাউন্টটা হচ্ছে 10 লাখ টাকা, এর সঙ্গে কম্পেয়ার হবে আমাদের ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট হচ্ছে আমাদের ₹9 লাখ। তো এর মধ্যে আমরা যেটা নেব যেটা হচ্ছে বড় ফিগারটা নেব, দ্যাট মিনস 10 লাখ নেব। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে যে ফিগারটা বড় হবে সেই ফিগারটাই হয়ে যাবে, সেই ফিগারটাই আমরা নেব। এখানে লিখে দিচ্ছি হায়ার অফ অ্যাবভ 2, যেটা বড় সেইটা আমরা এখানে শো করব। এর সঙ্গে কম্পেয়ার হবে আমাদের স্ট্যান্ডার্ড রেন্টের, এর সঙ্গে যেটা কম্পেয়ার হবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10,20,000। তো এর মধ্যে যেটা ছোট, স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যেটা ছোট সেইটা আমরা এখানে কি করব নিয়ে নেব অ্যাজ RER, দ্যাট ইজ রিজনেবল
এক্সপেক্টেড রেন্ট, সেটাই হয়ে যাবে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসাবে, সেটা আমরা নিয়ে নেবো এখানে। তো যে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, সেটা কিন্তু কোনো সময় স্ট্যান্ডার্ড রেন্টের বেশি হবে না। আমাদের স্ট্যান্ডার্ড যে দেওয়া থাকবে এবং যেটা হায়ার অফ দ্য টু, এর মধ্যে যেটা সবচেয়ে লোয়ার ফিগার হবে সেই ফিগারটাই আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসাবে কিন্তু আমরা নিয়ে নেব। নেক্সট এর সঙ্গে আমাদের যেটা ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল রেন্ট। বাট এখানে প্রবলেমটা হচ্ছে হাউস 2টা কিন্তু সেলফ অকুপাইড ছিল, বাট ইনকাম ট্যাক্স ল এর জন্য সেটাকে ডিম টু বি লেট আউট ধরে নেওয়া হচ্ছে সেটা ভাড়া দেওয়া হয়েছে। তো আদৌ কিন্তু সেটা ভাড়া দেওয়া হয়নি, কিন্তু তাও আমাদের সেটা ভাড়া দেওয়া হিসাবেই দেখানো হচ্ছে এবং তার ক্যালকুলেশনটাও কিন্তু সেম প্রসেসে হচ্ছে। বাট এখানে একটা যেটা প্রবলেম হচ্ছে, সেটা অ্যানুয়াল রেন্ট রিসিভেবল কিন্তু পাওয়া যাবে না, কারণ সেটা অ্যাকচুয়ালি ভাড়া দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমাদের বেরিয়েছে, এটাই আমাদের কি হয়ে যাবে, গ্রস মিউনিসিপাল ভ্যালু। এই যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট লিখলাম, এটাই আমাদের হয়ে যাবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। কেন এটা লিখতে পারছি, কেন বা এটা লিখলাম, এর কারণটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করতাম অ্যানুয়াল রেন্ট রিসিভেবলের সঙ্গে রিজনেবল এক্সপেক্টেড রেন্টকে, এবং সেই রিজনেবল তার সঙ্গে যদি কোনো ভ্যাকেন্সি আনরিয়েলাইজ রেন্ট থাকতো সেগুলোর ক্যালকুলেশন করে তারপরে আমাদের যেটা বেরোতো সেটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। বাট এই ক্ষেত্রে অ্যানুয়াল রেন্ট রিসিভেবলস পাওয়া যাবে না, ভ্যাকেন্সি পিরিয়ড নেই, আনরিয়েলাইজ রেন্ট কোনো ইনফরমেশন নেই, সেই জন্য আমাদের রিজনেবল ডিম টু বি লেট আউটের ক্ষেত্রে রিজনেবল এক্সপেক্টেড রেন্টই হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু হয়ে যাবে। তো এখান থেকে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে আমরা যেটা লেস করব সেটা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স, তো মিউনিসিপাল ট্যাক্স আমাদের কত দেওয়া আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো মিউনিসিপাল ট্যাক্স আমাদের যেটা দেওয়া হয়েছে, পেড যেটা মিউনিসিপাল ট্যাক্স পেড সেটা আমরা বাদ দেবো। এখানে মিউনিসিপাল ট্যাক্স পেড হচ্ছে 30,000 টাকা। তো মিউনিসিপাল ট্যাক্স পেড সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে কি করবো, লেস করে দেবো 30,000। তো বাকি যে অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে 9,70,000 টাকা। এইটাকে আমরা বলি নেট অ্যানুয়াল ভ্যালু, এইটাকে আমরা বলি নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে আমরা কি করি, লেস করি, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। তো এখানে আমরা কি করি, ডিডাকশন এর থেকে বাদ দিই 24 এর আন্ডারে। তো কি কি ডিডাকশন বাদ যায়, তো ফার্স্ট যেটা বাদ যায় আন্ডার সেকশন 24 এর আন্ডারে যেটা বাদ যাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন @30%। তো স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাবে কত না 30%, আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। তো স্ট্যান্ডার্ড রেন্টের আমাদের এখানে কত রয়েছে, নেট অ্যানুয়াল ভ্যালু 9,70,000 ইন্টু 30% আমাদের বাদ চলে যাবে, দ্যাট ইজ 2,91,000। অ্যান্ড এখান থেকে যেটা নেক্সট বাদ যাবে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন লোন। তো এই স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্যালকুলেট হয় আমাদের নেট অ্যানুয়াল ভ্যালুর উপর, 30% আমরা বাদ দেবো। আর একটা যেটা বাদ দেওয়া হবে সেটা হচ্ছে আন্ডার সেকশন 24B, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন কত দেওয়া হয়েছে সেইটা আমাদের এখানে বাদ দিতে হবে। তো হাউস টুতে ইন্টারেস্ট অন লোন হচ্ছে 80,200, এই পুরো অ্যামাউন্টটাই কিন্তু বাদ চলে যাবে। ডিম টু বি লেট আউট বা লেট আউট হোক, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট অন লোনের ওপর কোনো আপার সার্কিট নেই। দ্যাট মিনস আমার ইন্টারেস্ট অন লোন যত ইয়ারলি অ্যাক্রুড হয়েছে অ্যান্ড টোটাল যত অ্যাক্রুড হয়েছে, দ্যাট মিনস ডিউ হয়েছে, পুরো অ্যামাউন্টটাই আমি অ্যাজ এ ডিডাকশন ক্লেম করতে পারি আন্ডার সেকশন 24B, যদি সেই লোনটা আফটার এপ্রিল 99 এর পরে নেওয়া হয়ে থাকে। 99 এর পরে মানে 2000 সাল, 2001 এই সময় থেকে যদি আজকেও সেই লোনটা নেওয়া হয়, সেক্ষেত্রে তার উপর কোনো কিন্তু ম্যাক্সিমাম লিমিট থাকবে না, মানে বছরে
যত টাকার ইন্টারেস্ট অ্যাক্রুড হবে পুরো টাকাটাই আমরা অ্যাজ এ ডিডাকশন ক্লেম করতে পারবো। তো এখানে ইন্টারেস্ট অন লোন যেটা হয়েছে সেটা হচ্ছে 82,200, সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তো 9,70,000 মাইনাস 2,91,000 মাইনাস 82,200, টোটাল যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে 5,96,800। এটা 3 নম্বর বাড়ি থেকে ইনকাম হয়েছে ধরে নেওয়া হবে। এবার লাস্ট আমরা কি করব, এর ক্যালকুলেশনটা করে ফেলবো। তো এর থেকে আমাদের যেটা বাদ চলে যাবে সেটা হচ্ছে হাউস টুর যে লসটা হয়েছে, হাউস টুতে লস হয়েছে 1,70,000 অ্যান্ড হাউস ওয়ানে লস হয়েছে 30,000। তো যে ফাইনাল যে ইনকামটা আসছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেইটা হচ্ছে 3,96,800। এটাকে আমরা লিখবো অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা আমাদের হয়ে যাবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এইভাবে আমরা কিন্তু এই ধরনের পার্টিকুলার প্রবলেমের কিন্তু সলিউশনটা করব। যেখানে আমাদের 3টে বাড়ি থাকবে, 3টে বাড়ি সেলফ অকুপাইড, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা আমাদেরকে এইভাবেই করতে হবে। ইন দ্যাট কেস যদি এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমি একটা বলে দিচ্ছি, এখানে যেহেতু ডিক্লেয়ার করে দিচ্ছ হাউস 1 অ্যান্ড হাউস 3কে অ্যাজ এ সেলফ অকুপাইড, ধরে নেওয়া হচ্ছে এটা সেলফ অকুপাইড, আর তোমার এক্সামে বললো এরকম কোনো ইনফরমেশন দেওয়া হলো না, হাউস 1 হাউস 3 কে বলে দেওয়া হয়নি যে সেলফ অকুপাইড, দ্যাট মিনস কোন বাড়ি দুটোকে তিনি সেলফ অকুপাইড হিসেবে ধরবে সেই ইনফরমেশন কিন্তু তোমার কাছে দেওয়া নেই। সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক কটা হাউসের ক্যালকুলেশন অ্যাজ এ ডিম টু বি লেট আউট হিসেবে করতে হবে। আমরা যেরকম এই হাউস 2 ডিম টু বি লেট আউট বের করেছি, এই ঠিক একই প্রসেসে তোমাকে কি করতে হবে, হাউস 1 অ্যান্ড হাউস 3 ক্যালকুলেশনটা করতে হবে। এবং যেখানে তোমার ইনকাম, যে বাড়ির ইনকাম, যে দুটো বাড়ির ইনকাম সবচেয়ে বেশি আসবে, যে দুটো বাড়ির ইনকাম সবচেয়ে বেশি আসবে সেই দুটো বাড়িকে তুমি কি করবে, সেলফ অকুপাইড হিসেবে ধরে নেবে। এবং যেই বাড়ির ইনকাম সবচেয়ে কম আসবে সেই বাড়িটাকে কিন্তু তুমি অ্যাজ এ ডিম টু বি লেট আউট এক্সাম হলে শো করবে। এটা করার কারণ কি, এটার করার কারণ ফার্স্ট সেটা হচ্ছে যদি আমরা বেশি ইনকাম দেখাই তাহলে কিন্তু তার উপর আমাকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে, যেটা এসএসসি কিন্তু কোনো সময় চাইবে না। আর কোন বাড়িটাকে আমি অ্যাজ এ সেলফ অকুপাইড, যে কোন বাড়িটায় আমি ওন অকুপাইড বা আমি থাকবো সেটা কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করে দেয় না। তো আমার কাছে এই সুবিধাটা রয়েছে, আমি আমার সুবিধা মতো আমি দেখাতেই পারি। যে বাড়ির ইনকাম কম আছে সেটাকে আমি দেখাবো আমার ডিম টু বি লেট আউট হিসেবে দেখাবো, কারণ আমি যদি বেশি ইনকামের বাড়িকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আমাকে বেশি ট্যাক্স দিতে হবে। সেই সুবিধাটা কিন্তু এসএসসির কাছে থাকে, যে এসএসসি এই ভাবে তার ট্যাক্সের ক্যালকুলেশনটা করে নিতে পারে। এটাকে বলা হয় ট্যাক্স প্ল্যানিং। এই যে প্রসেসটার কথা বলছি এটাকে বলা হয় ট্যাক্স প্ল্যানিং এর কথা বলা হচ্ছে। তো এই ট্যাক্স প্ল্যানিং কিন্তু এসএসসি নিজের মতো করে করতে পারে। তো ফাইনাল আমাদের যে ফিগারটা দাঁড়ালো ইনকাম ফ্রম হাউস প্রপার্টির এই অঙ্কে, সেটা হচ্ছে 3,96,800 তার ইনকাম হাউস প্রপার্টির ইনকাম হয়েছে। তো আশা করি এই প্রবলেমের মাধ্যমে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।